সৌভাগ্যের সন্ধানে। আমরা অনেক সময় শুনেছি বা বইতে পড়েছি যে বিদ্যা সর্বত্র পূজ্যতে। এই বিদ্যা থাকাটা ভীষণ দরকার প্রতিটি মানুষের কাছে, যে যেরকম ভাবে তার বিদ্যাকে অর্জন করতে পারবে। আবার অনেক মানুষ আছেন যারা খুব মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক কারণে, আর্থিক পরিস্থিতির শিকার হয়ে তারা তাদের এডুকেশনকে চাইলেও শেষ করতে পারে না বা মাঝপথে ছাড়তে হয়। তাই আমরা এই কথাটা ভুলতে চাই না যে বিদ্যাং সর্বত্র পূজ্যতে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আপনার ভাগ্য আপনার সঙ্গে সাথ না দেয়, যদি আপনার বাড়ির পরিস্থিতি খুব ভালো না থাকে, আপনার বাড়িতে আর্থিক প্রবলেম থাকে, আপনি একজন ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনি লেখাপড়া কমপ্লিট করতে পারলেন না, এই আফসোসটা আপনার হয়তো সারা জীবন একটা মনের কোণায় রয়ে যাবে। সবাই যে লেখাপড়া করতে চায় না তা কিন্তু নয়। আমরা অনেক গরিব মেধাবী ছেলেরা দেখি যা দেশের দিকে থাকে, তারা কিন্তু লেখাপড়া করতে চায়, কিন্তু শারীরিক প্রবলেম, কখনো মানসিক সমস্যা, কখনো আর্থিক প্রবলেমের জন্য তারা লেখাপড়া ছাড়তে বা বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু আমার মনে হয় এই যে বিদ্যা সর্বত্র পূজ্যতে, এই কথাটা তো অবশ্যই আছে, কিন্তু বুদ্ধি সুপ্ত ভাগ্য জাগ্রতে, এটা মনে রাখতে হবে। বুদ্ধি সুপ্ত ভাগ্য জাগ্রতে, অর্থাৎ সুপ্ত ভাগ্যকে বুদ্ধি দিয়ে আমাদের জাগ্রত করাও যায়। কারণ আমাদের বিদ্যা এবং বুদ্ধি এরা দুটো সমান্তরাল, প্রত্যেকের প্রয়োজন। কিন্তু আমি আপনাকে এমন অনেক মানুষকে দেখাতে পারবো যারা 7+, 8 পাস, মাধ্যমিক পাস, তারা বুদ্ধির জোর দিয়ে, টেকনিক্যাল বুদ্ধির জোর দিয়ে ব্যবসা করে একজন শিক্ষিত এডুকেটেড বিদ্যার্থীকে হারিয়ে দিয়েছে। আমি এমন ক্লায়েন্টকে দেখেছি যারা MBA, BBA, BCA গ্র্যাজুয়েট, অনেক উচ্চাকাঙ্ক্ষী পড়াশোনা করার পরেও তারা নর্মাল চাকরি করছে। আর 9 পাস ছেলে হাতের কাজ শিখে আজকে নেভিতে চাকরি করছে কানাডায়। বেশি পড়াশোনা নয়, কিন্তু ওখানে গিয়ে টেকনিক্যাল লাইন এক্সপার্ট বলে আজকে নেভিতে চাকরি করছে অ্যাজ এ টেকনিক্যাল ফর্মে। তো এটা মানুষের ভাগ্যই একমাত্র নিয়ে যায় যে আপনি কত দূর ছুটবেন, কত দূর উঠবেন, আর আপনার পরিবেশ পরিস্থিতি কতটা আপনাকে নিয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, বিদ্যা সবসময় সর্বত্র পূজ্যতে হলেও সবার বিদ্যা অর্থের জন্য এগাতে পারে না, সবার বিদ্যা তার পারিবারিক কারণে এগাতে পারে না, সবার বিদ্যা একটা সময়ের পর গিয়ে স্থিত হয়ে যায়। আমার কাছে অনেক ছেলেরা আসে, দাদা আমার পড়তে খুব ভালো লাগতো, ভেবেছিলাম BCA নিয়ে পড়বো, কিন্তু বাবা এমন অসুস্থ হয়ে পড়লো যে লেখাপড়া মাঝপথে বন্ধ করে আমাকে কাজে জয়েন করতে হলো। তাহলে আপনি কাকে দোষ দেবেন? ভাগ্যকে, পরিস্থিতিকে, না লেখাপড়া করতে পারেনি তাই তার জীবন চলছে না তাকে? অর্থাৎ বিদ্যা সর্বত্র পূজ্যতে হলেও ভাগ্য সব থেকে ইম্পর্টেন্ট, ভাগ্য। তাই বললাম যে মনে রাখবেন, বিদ্যা সর্বত্র পূজ্যতে হলে ভাগ্য, সুপ্ত ভাগ্য সর্বত্র জাগ্রত, অর্থাৎ সুপ্ত ভাগ্য যে ঠিক মতো প্রতিকার করেন, সেই সুপ্ত ভাগ্য জাগ্রত হতে পারে। আজকে বিদ্যা এবং বুদ্ধির লড়াই, একটা ছোট্ট গল্প বলে শুরু করবো আজ অনুষ্ঠান। কারণ বিদ্যা থাকলেই পেটে হয় না, বুদ্ধি থাকতে হয়। মানুষের ব্যবহার, মানুষের কথা, মানুষের আচার আচরণ একটা অশিক্ষিতকেও সভ্য সমাজে নিয়ে যেতে পারে। আবার আমরা দেখি না, এমন শিক্ষা, এমন পড়াশোনা মাটিতেই পা পড়ে না, লোককে পাত্তা দেয় না যে খুব এডুকেটেড বলে, তারা কিন্তু সম্মানটাও দেয় না। একজন অশিক্ষিত, আমার গ্রাম বাংলার যারা অল্প লেখাপড়া করা, যারা গ্রাম বাংলার মারা, বোনেরা, ভাইরা, তারা কিন্তু বাড়িতে কেউ বলে পায়ে হাত দিয়ে এখন নমস্কার করে। আর এমন অনেক শিক্ষিত আছে, হাতে কলম ধরেছে বলে পায়ে টাচ পর্যন্ত করে না। তা আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন, বিদ্যা না বুদ্ধি? এই তর্ক সারা জীবনে থাকবে। কিন্তু মনে রাখবেন যে একটা ছোট্ট গল্প মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। একজন পিতা, তার 2 সন্তান ছিল, সে অনেক দরিদ্রতার মধ্যে দিয়ে চলতো, তার বাড়িতে কারেন্ট ছিল না, সে অন্ধকারের মধ্যে থাকতো। 2 ছেলেকে নিয়ে সে দিব্যি চলছিল, কিন্তু সে ভাবলো যে আমার একটা হাত আর একটা হাত, দুটো আমার হাত, বড় ছেলে আর ছোট ছেলে, তাহলে আমি এক ছেলেকে শিক্ষিত করি, আর এক ছেলে তো বড় ছেলে আমার সঙ্গে সঙ্গে মাঠে চাষ করছে, মাঠে ধান আমার সঙ্গে সহযোগিতা করছে, তাহলে সে আমি মিলে যা রোজগার করব, ছোট ছেলেকে একটা শিক্ষিত পড়াশোনা করাতে পারবো। এই বলে সেই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তার ছোট ছেলেকে গ্রাম থেকে শহরে পাঠালো। যখন সে শহর থেকে 15 বছর পর ফিরে এলো, তখন তার সাজ গোজ, জামা প্যান্ট দেখে বড় ভাই খুব আশ্চর্য হলো, বাহ, আমার ভাই গ্রামের ছেলে হয়ে এত মডার্ন ড্রেস পরছে, আর আমি তো সকাল থেকে সন্ধ্যা অবধি মাটিতেই সময় কাটিয়ে দিচ্ছি। তো তার বাবা ভাবলো যে আমরা যে এত বছর রোজগার করেছি, কে সামলাতে পারবে আমার অর্থটা, আমার বড় ছেলে না আমার ছোট ছেলে? বড় ছেলে তো সারাদিন মাঠেই কাটিয়ে দেয়,
ছোট ছেলে তো লেখাপড়া জানে, বুদ্ধি আছে, টাকা করেও ভালো গুনতে পারে, তাহলে কি করা যায়? তখন দুই সন্তানকে তার বাবা ডেকে বললো, দুটো 1 টাকার তাদেরকে কয়েন দিল, দিয়ে বলল এই 1 টাকা দিয়ে এমন কিছু নিয়ে এসো যেন এই ঘরটা পুরো ভরে যায়। দুই ছেলেকেই দিল, ভালো করে বুঝুন, এই 1 টাকা দিয়ে এমন কিছু নিয়ে এসো যেন আমার ঘরটা পুরো ভরে যায়। তো দুজনেই বেরিয়ে গেল, কি কিনবে কি কিনবে কি কি। ছোট ছেলে বললো, হ্যাঁ 1 টাকায় তো আমাদের কলকাতায় কিছুই পাওয়া যায় না, গ্রামেতে কি পাওয়া যায়, খড় পাওয়া যায়। আমি বলছি 1 বস্তা খড় নিয়ে যাই 1 টাকা দিয়ে, একদম 1 টাকার ঘরে ঘর ভর্তি, 1 টাকা কিছু পাওয়া যায় না। তো সে কি করলো, 1 ব্যাগ ভর্তি করে বা 1 গরুর গাড়ি ভর্তি খড় নিয়ে এলো 1 টাকা দিয়ে। যখন সে খড় নিয়ে এসে বাবাকে বলছে ছোট ছেলে, যে বাবা খড় নিয়ে এসেছি, ঘরটা পুরো ভরে যাবে তোমার, তুমি তো এটাই চেয়েছিলে। আর তখনই বড় ছেলে ওই 1 টাকা দিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে ঘরে ঢুকছে, আর বাবাকে বলল, এই নাও, তোমার ঘরটা তো অন্ধকার ছিল, 1 টাকায় তোমার জন্য মোমবাতির আলো দিয়ে এলাম, তোমার ঘরটা পুরো আলোয় ভরে যাবে। তাহলে আপনি ভাবুন তো, কার বুদ্ধি বেশি, বিদ্যা না বুদ্ধি? যে পড়াশোনা করেও শিক্ষিতের মতো নয়, অশিক্ষিত ব্যবহার করে, তাকে প্রাধান্য দেবেন আগে, না যার বুদ্ধি দিয়ে সে 1 টাকার মোমবাতি কিনে ঘর আলো করলো, তাকে প্রাধান্য দেবেন আগে? আসবো বিষয় নিয়ে, জানবো আপনাদের সঙ্গে। ফার্স্ট কলার দেখে নিয়ে কি আছে। নমস্কার। নমস্কার দাদা, বলুন, আমি বেহালা থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্পর্কে। ওকে, কেমন লাগলো আজকের কথাগুলো, কেমন লাগছে? অনুষ্ঠানে আপনার তো প্রতিদিনই আমি দেখি, ওই খুব সুন্দর, এগুলো তো প্রত্যেক প্রোগ্রামে কেউ বলেও না। ভাবুন তো, যে লেখাপড়া শিখতে বাবা পাঠালো কলকাতায়, সে 1 টাকা দিয়ে 1 গাড়ি খড় নিয়ে এলো। খড় দিয়ে কি হয়, তা তো মাথায় খড় ভর্তি। আর বড় ছেলে অশিক্ষিত, সারাদিন বাবার সাথে মাঠে ঘাটে কাজ করে, সে 1 টাকা দিয়ে মোমবাতি দিয়ে সে ঘর আলো করলো। আপনার চোখে কে বুদ্ধি, আপনার চোখেতে কার কার প্রাধান্য বেশি, বিদ্যার না বুদ্ধির? ইয়েস, তাহলে ইয়েস, তাহলে লেখাপড়া মানে মাথায় খড় ভর্তি। আর দেখুন, ইনি অশিক্ষিত হয়ে মাঠে ঘাটে কাজ করে 1 টাকায় মোমবাতি বাবাকে আলো দেখালো। ইয়েস, না শিক্ষাটা সব নয়, বুদ্ধির আগে শিক্ষাও ফেল হয়ে যায়। দেখবেন এমন অনেক ছেলেরা আছে যে ম্যানেজমেন্ট ফ্যামেন্স করে বসে আছে, আর 8, 9 পাস করা ছেলে না। তাহলে আমার গল্পটা কি বাস্তবের সঙ্গে মিলছে মা? তাহলে আজকে দেখুন না, হাজার হাজার লোক শিক্ষিত, তারা তো রাস্তায় ধর্ণা দিয়ে বসে আছে, চাকরি পাচ্ছে না। তাহলে আপনি কাকে বলবেন, বিদ্যা না বুদ্ধি? একদম, এই যে কপাল তার সঙ্গে বুদ্ধি। কপাল তো আপনার সঙ্গে সাথ দেবেই, কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আমি বিদ্যার দিকে যাব না বুদ্ধিটাকে অ্যাপ্লাই করব। চলুন আজকে জানবেন কার সম্বন্ধে, ছেলে। ছেলের নাম বলুন মা। হ্যাঁ বলুন। জন্ম সময় বলুন। জন্মস্থান কোথায়? বেহালা। একটা কথা বুঝবেন, আমার অনুষ্ঠান যে এত সুন্দর লজিক নিয়ে হয়, এটা মা অনেক জ্যোতিষী সহ্য করতে পারে না। অনেক জ্যোতিষীরা সহ্য করতে পারে না, কটু কথা বলে আমাকে, বলে জ্যোতিষ হয়ে যোগ বলে না। না না না, ও কিচ্ছু লাগে না। না একদম না, এইটাই আমার দরকার মাঝে। আপনারা বুঝতে পারছেন, আপনারা ধরতে পারছেন, চালাকি করে কোন মহৎ কাজ হয় না। আমি শো অফ করতে, আমার যে বড় ল্যাপটপ আছে বড়, আমি কিচ্ছু না, আমার শুধু আমার পাতি একটা মোবাইল। একদম। চলুন, আপনার ছেলের জন্মবার শনিবার। অনেকের চোখে আমি নিম পাতা, অনেক জ্যোতিষীর চোখে আমি নিম পাতা, জানেন সেটা? যে মানুষকে ভয় দেখাই না কেন, মানুষকে উল্টো পাল্টা বলি না কেন, মানুষকে যোগ বলি না কেন। একদম। আজকে বলুন তো, আপনি তো অনুষ্ঠান দেখেন, এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা করেছে? আজ যে জগন্নাথ মন্দিরের পতাকা ঈগল নিয়ে চলে, বিষয় নিয়ে কি আলোচনা করেছে? তাহলে শুধু বড় বড় কথা, বড় বড় ভাষণ, দাঁত মুখ খিচিয়ে লোকের নামে নিন্দে বলে, নাকি আলোচনা করে, আলোচনা না সমালোচনা করে বসে। হ্যাঁ, আবার এত টাকা করে ভিজিট। চলুন মা, না চলুন, আপনার ছেলের জন্মবার হচ্ছে, লিখে রাখুন। হ্যাঁ, আপনার ছেলে জন্মবার শনিবার। আচ্ছা, ঢুকছি মেন হরোস্কোপে। ধনু লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা, ঠিক আছে? আচ্ছা, মেন হরোস্কোপ ঢুকছি।
এখানে প্রথম কথা, আপনার যে লগ্নে শনি বসে আছে আর ষষ্ঠ ঘরে মঙ্গল, এই লগ্ন আর শনি, শনি মঙ্গল দ্বারা দৃষ্ট হলে বলা হয় ট্যালেন্টেড ছেলে, বুদ্ধি কিন্তু আছে, কিন্তু বুদ্ধিটা কাজে লাগায় না, প্রচন্ড ল্যাথার্জি, অলসতা, এবং আপনাকে ঠেলে ঠেলে বলে বলে করাতে হয়। হ্যালো, এছাড়াও জন্মচাট বলছে আপনার জীবনে আপনি আপনার সব শখ আহ্লাদ ত্যাগ করেছেন এই সংসারের জন্য, সব সর্বজ্ঞ আপনি দিয়ে দিয়েছেন, আপনি কিন্তু খুব নলেজেবল, খুব ট্যালেন্টেড, আপনার হাতের কাজ ভীষণ ভালো, কিন্তু আপনি চাইলেও কিন্তু করতে পারছেন না, ঘরেতে সময় আপনাকে বেশি দিতে হচ্ছে। এবং একদম লগ্নের দ্বিতীয় ঘরে রাহু, আপনার ছেলের সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, আর্টস নিলে হবে, কিন্তু সায়েন্স আর কমার্স নিয়ে বেস্ট স্ট্রিম হবে, কিন্তু জীবনে উন্নতির জায়গা আছে। অষ্টম ঘর, যেহেতু অষ্টম ঘর চন্দ্রকেতু গ্রহণযোগ করছে, খুব চঞ্চল, খুব অস্থির, খুব অধৈর্য, আর ইদানিং দেখছেন মোবাইলটা কিছু ছাড়াতে পাচ্ছেন না, সারাক্ষণ মানে একটা কিছু করতে গেলে আপনাকে একটা কথা 5 বার বলতে হয় ওকে। এছাড়া একদম ওকে যা বলতে যাবেন, কি রে শুনেছিস বাবু, শুনেছিস, 3 বার কি উত্তর দেয়, হ্যাঁ বলো, প্রচন্ড প্রচন্ড। কিন্তু কথা হচ্ছে আপনার ছেলে কিন্তু কোনো খারাপ মানসিকতার ছেলে নয়, ওর বন্ধুর সংখ্যা প্রচুর, কিন্তু ওর কিছু এমন দুটো বন্ধু আছে, দুটো বন্ধু যারা ওকে হঠাৎ করে কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে ফেলতে পারে, বুঝলেন তো? আপনার ছেলে কিন্তু অত বাজে নয়, একদম একদম ওই জন্য। এবং ওর দুটো বন্ধু এমন থাকবে যারা ওকে কিছু বিনাশ পথে ফেলতে পারে, দুটো বন্ধু থাকবে। ও আচ্ছা, এটা কি জানার কথা? দুটো বন্ধুই বললাম, দুটো বন্ধুই হয়ে গেল তাহলে। আচ্ছা, আপনি কি আমার শেখানো কলার মা? কোন না, অনেকে ভাবতে পারে যে আপনি এত দুটো বন্ধু বললাম, দুটো বন্ধু অনেক মিলে গেল, জয়দা কি শেখানো কলার? তা তো নয়। আপনার কাছে গিয়ে আমি ছেলের এইগুলো যা বললেন না, এই মানে ছেলেটা মানে কি বলতো, চাকরি করতে এখন অনেক কষ্টে, অনেক বয়সে হচ্ছে, একদম জবা পেয়েছে, আপনার কাছে গেছি তখন রেমেডি দেননি 3-4 মাস আগে, এবার আপনাকে তো আমি কালীঘাটে। আচ্ছা, আপনি আমার চেম্বারে এলেন কালীঘাটে বললেন, আমি ছেলের রেমেডি দিইনি। আচ্ছা, আমার একটা কথা বলুন মা, আপনি বললেন আপনার ছেলেকে আমি প্রতিকার দিইনি, মানে এখনো অবধি তো আমি এই কাজটা করি, যার প্রতিকার লাগে না তাকে আমি দিই না। আচ্ছা, এমনও কি জ্যোতিষী আছে যে এখন তো ঢুকলেই বলে পড়াবো আর কবচ পড়াবো, পাথর পড়াবো, সেখানে আমি বললাম যে কাগজ নিয়ে চলে যান? ওকে ওকে ওকে, তার মানে আপনি ভাবুন, আমি কিন্তু যখন আপনার ছেলের চার্টটা দেখলাম, দেখে চার্টটা আপনাকে ফেরত করে দিয়ে বললাম যে এখন প্রতিকার হবে না, 4 মাস পরে আসবেন। এইটা কি আজকালকার জ্যোতিষী বলে? সবাই তো ঢুকলেই বলে পাথর লাগবে, এক্ষুনি বিপদ আছে, কবচ পড়তে হবে। অ্যাকচুয়ালি কালীঘাটটা গল্পটা কি হয়েছে, কালীঘাটটা আমি প্রত্যেক মঙ্গলবার বসতাম, এখন আমি দুটো মঙ্গলবার বাইরে চলে যাচ্ছি, মেছেদা আর বর্ধমান, ওই জন্য আমি এই মঙ্গলবার দিন বসতে পারি। আমি জানা ও না, 6 তারিখ তো আমার বর্ধমান দেখতে পাচ্ছেন, 6 তারিখ মঙ্গলবার বর্ধমান, 6 এর পরেরটাই কালীঘাট, 13টাই কালীঘাট। আপনি তার আগে একবার আমাকে ফোন করে নেবেন, আপনি ফোন করলে আমি আপনার কালীঘাটের বুকিংটা নিয়ে নেব, আপনি কালীঘাট দেখান, কালীঘাটেই আসবেন, তাই তো? হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। যাই হোক, যে আলোচনা আমরা ছিলাম আপনারা সবাই শুনতে পেলেন তো, যে ভদ্রমহিলাকে যা বললাম সেটা তো মিলল, এবং সেটাও কিন্তু উনি বললেন যে আপনি আমাকে প্রতিকার দিয়েছেন, আমার আত্মীয় কাছে তাকে প্রতিকার দিয়ে সে ভালো আছে, কিন্তু ছেলেকে প্রতিকার দেননি। ভাবুন তো, একটা ইয়াং ছেলে, তাকে প্রতিকার দিইনি কেন, এবং প্রতিকার না দিয়েছি বলেও সে কিন্তু বললো মা চাকরি পেয়েছে, তার মানে আমার প্রতিকারে সে কিন্তু চাকরি পেল না, আমি জানতাম সেই চাকরিটা প্রতিকার ছাড়াই পাবে, তাই ইচ্ছা করে যাতে তার পরিশ্রমটা হয় সেটাতে আমি তাকে ছেড়ে দিলাম। এবার যেই চাকরিটা পেল, মায়ের আমার প্রতি বিশ্বাসটা আরো এসে গেল। এটা কি ভালো নয়? আপনি শুধু আসলেই আপনার অনেক বড় বিপদ, অ্যাক্সিডেন্ট যোগ আছে, অমুক আছে, ভয় দেখিয়ে আগাম পরিয়ে দিলাম কবচ পাথর,
সেটা ভালো না মানুষকে সঠিকটা বলে দেওয়াটা ভালো? আপনারাই বিচার করে বলবেন আমাকে। নমস্কার, জানবেন কার সম্বন্ধে? ওকে, আজকের গল্পটা কেমন লাগলো? ওকে ওকে ওকে, তো যেই বিষয় যে আলোচনা এগুলো অন্য কোন জ্যোতিষ প্রোগ্রামে শুনতে পান? একদমই না। আপনি সেই ফেব্রুয়ারি মাসে বলেছিলেন আজকে স্যার মে 2 তারিখ, একদম আপনার মুখে কথাটা শোনার জন্য আমি আগ্রহে ফোনটাও লেগে গেল। মানে আশীর্বাদে যে মানে কি হলো, রেজাল্ট আউট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, কেমন পেয়েছে রেজাল্ট? 72% পেয়েছে। বাহ, কি জয়দার কথা মিললো না? মিললো না? একদম মিলেছে। একদম। ডেট অফ বার্থটা বলুন। 16ই অক্টোবর 16ই অক্টোবর 2007। জন্ম সময় সন্ধ্যে 7:30টা। জন্মস্থান কোথায়? তমলুক। তমলুক। আর আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? পোকরা। জন্মবার মঙ্গলবার। আচ্ছা, এবার জন্মচার্ট বলছে এই ডিটেলস অনুযায়ী এখানে দুটো স্ট্রিম ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট চয়েসেবল হতেই পারে, এক হচ্ছে সায়েন্স, এক হচ্ছে আর্টস। ও যদি কমার্স নিতে চায় তাহলে সেটা সম্ভব, কিন্তু সায়েন্স স্ট্রিমটা আমার ফার্স্ট প্রেফারেন্স, না হলে বলবো আর্টস নিয়ে পড়তে হবে। এবং কমার্স নিতে চায়, বারবার বলছি, তাহলে আমি বলবো কোনো ম্যানেজমেন্ট কোর্স করলে জীবনে প্রতিষ্ঠার জায়গাটা আছে। আপনার মেয়ে বললেন তো? ছেলে। ছেলের বিষ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা, কিন্তু একটু চঞ্চলতা কমাতে হবে, একটু অস্থিরতা কমাতে হবে। ও কিন্তু স্টুডেন্ট ভালো, কিন্তু মাঝে মাঝে মাইন্ড ব্রেক করে মোবাইল এবং গেমিং এর প্রতি আসক্তিটা বেশি হয়ে যেতে পারে। জন্মচার বলছে লগ্নের দ্বিতীয় মঙ্গল বসে আছে, শুক্র শনি কেতু একসঙ্গে 4th হাউসে রয়েছে, এডুকেশন হায়ার স্টাডিজ এর যোগ আছে, কিন্তু শুক্র শনি থাকা কেতু যেহেতু বসে গেছে, ও মাঝে মাঝে আপনাকে বাধা দেওয়ার, মাঝে মাঝে পা ধরে টানার বা বড় সংযোগ ব্রেক করার চেষ্টা করবে। এবার বলবো সময় এসছে এই জন্মচারটা একটু প্রতিকার করাতে হবে। একদম, এবার একটু প্রতিকার করাতে হবে। এবার আপনি আপনার সময় সুযোগ বুঝে করাবেন, যাকে ভালো লাগে তার কাছে গিয়ে করাবেন, কিন্তু মনে রাখবেন যে ও স্ট্রিম কি সিলেক্ট কিছু করেছে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখন কি মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে নাকি না ঠিকই আছে? না না না, ঠিকই আছে। সায়েন্স নিয়ে পড়বে, খালি সাবজেক্ট গুলোকে একটু আপনার যে সন্তানের টিচার আছে, প্রাইভেট টিচার, এর সাথে কনসাল্ট করে নেবেন। একদম, আমি বলছি তো করবে। দেখুন, আমার কোনো কথা আজকে ভুল এত বছরে হয়নি। আপনার আগে যে ম্যাডাম ফোন করলেন শুনতে পেলেন তো, যে তাকে প্রতিকার দিয়ে তার প্রতিবেশীকে দিয়েছে, তার ছেলেকে দিইনি, বলি 4 মাস পরে আসবেন। ভাবুন তো, এই যুগে যেখানে জ্যোতিষীদের কমপ্লেন হাজার হাজার, চেম্বারে ঢুকলেই ভয় দেখায়, পড়িয়ে দেয়, আমি তার ছেলেকে বলেছি 4 মাস পরে প্রতিকার দেবো, এটা কি সম্ভব? জীবনে অনেস্ট থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং মনে রাখবেন, বিদ্যাটা ইম্পর্টেন্ট নয়, ব্যবহার ইম্পর্টেন্ট, আচার ইম্পর্টেন্ট, তার থিঙ্কিংটা ইম্পর্টেন্ট। কি আমি ভুল বলছি? তো আপনার চোখে কোনটা বেশি, বিদ্যার জোর বেশি না বুদ্ধির জোর বেশি? হ্যাঁ, আপনি যে কোনো চেম্বারে আসতে পারেন, কিন্তু বলতে হবে যে আজকের ডেটে কিসের বেশি, বুদ্ধির জোর বেশি না বিদ্যার জোর বেশি? কিন্তু বিদ্যা দিয়ে গল্পটা শুনলেন না, 1 টাকা দিয়ে 1 গাড়ি ভর্তি খড় নিয়ে এসছে। আর যে সারাদিন মাঠে কাজ করে, সে বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে 1 টাকা দিয়ে মোমবাতি নিয়ে সে ঘর আলো করেছে। তা আপনার যে কোনটা বেটার, 1 গাড়ি খড় না একটা মোমবাতির আলো? একদম, এটা বুঝতে হবে। বিদ্যা তো অবশ্যই, বিদ্যা সর্বত্র পূজ্যতে, কিন্তু মনে রাখবেন বিদ্যা ছাড়াও বুদ্ধির জোর সব থেকে আগে হয়। কারণ বুদ্ধি সবসময় আপনাকে যে কোনো খারাপ পরিস্থিতি বের করে আনতে পারে, বিদ্যা হয়তো পারে না। আপনি ওয়েল এডুকেটেড, আপনি হয়তো লেটার লিখতে খুব ভালো পারেন, কিন্তু বুদ্ধি দিয়ে আপনি প্যাচ থেকে বেরোতে পারবেন না। তাই বিদ্যা ও বুদ্ধি দুটো ইকুয়াল হওয়া সত্ত্বেও আমি প্রাধান্য বুদ্ধিকেই দেব। কারণ আমার চোখে অনেক অনেক দেখা যে অনেক অনেক হায়ার স্টাডিজ করা, অনেক লেখাপড়া জানা, তাদের ঘ্যাম এত, মাটিতেই পা পড়ে না, পাত্তাই দেয় না। মানুষকে গুড মর্নিং, হাই হ্যালো বলে, কেন? এখনো কি সেই সংস্কারটা ভুলে গেছে যে পায়ে হাত দিয়ে নমস্কার করতে হয়? একজন মাঠে চাষ করা চাষার ছেলেও জানে কি করে পায়ে হাত দিয়ে নমস্কার করতে হয়। তাই আমি সব সময় বলি যে বিদ্যা সর্বত্র পূজ্যতে, কিন্তু মনে রাখবেন
সুপ্ত বুদ্ধি সর্বত্র জাগ্রতে। সুপ্ত বুদ্ধি জাগ্রত করতে হয়, তাহলে বুদ্ধি দিয়ে, জীবনের প্রতিষ্ঠা দিয়ে আপনাকে এগাতে হবে। নমস্কার। নমস্কার। হ্যালো, বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। চলুন, মেয়ের নাম বলুন। অঙ্কিতা সাহা। ডেট অফ বার্থ অঙ্কিতার? অঙ্কিতা 6/1/2008। 6/1/2008। জন্ম সময়? আমার হচ্ছে একটু সকাল 8টা। সকাল 8টা 58। ভেরি গুড। জন্ম স্থান কোথায়? ওই বর্ধমানে। আমি কিন্তু বর্ধমান যাচ্ছি 6 তারিখ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার মেয়ের জন্ম তারিখও 6। চলুন, জন্ম রবিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা বলবো, বাড়িতে আবর্জনা কিছু রাখবেন না। বলছে পুরানো কৌটো, অনেক নোংরা জিনিস, অনেক কিছু প্যাকেট, এগুলো কিন্তু আপনার বাস্তুকে ড্যামেজ করছে। ভাঙা সাইকেল, লোহা লক্করের টুকরো এক জায়গায় অনেকটা জড়ো করে রেখেছে। আমি কি ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো, জড়ো করা আছে তো? হ্যাঁ হ্যাঁ। একটু ক্লিন করতে হবে, বাড়ির বাস্তু ড্যামেজ হচ্ছে। বলছে আপনার মেয়ে জন্মবার রবিবার। আচ্ছা, জন্ম চার্ট অনুযায়ী আপনার মেয়ের এই জন্ম চার্টে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। সায়েন্স নিয়ে পড়তে পারে, কিন্তু মাঝপথে আটকে যাবে এবং সেটা ভালো হবে না। কমার্স বা আর্টস নিয়ে পড়লে ভালো হবে, কিন্তু ও আর্টসই নেবে। আমি কি বললাম এখনই জোর গলায়? ও আর্টসই নেবে। একদম। তা আমি জোর দিয়ে বলতে পারি? আমি তো সেটাই বলছি। এ শুনুন, আপনার মেয়ে ছোটবেলায় খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল। একটা কথা বললে চট করে ক্যাচ করতে পারতো, এবং ছোটবেলায় আপনাকে ওর পেছনে বেশি খাটতে হতো না। কি আমি ভুল বলছি? আমি কি দেখেছি ওর ছোটবেলা? কিন্তু এখন যত ওপর দিকে যাচ্ছে, ও বাড়ির কারোর কথা পাত্তাই দিচ্ছে না, গ্রাহ্য করছে না। ও মাধ্যমিকের পরে মনে করছে আমার 5 পা বেরিয়ে গেছে, এবং আপনারা যা বোঝাবেন তাতে একটা অবজেকশন সবসময় লেগে রয়েছে। আপনি এক কথা দুবার এবে 3বার বললো বিরক্ত বোধ হয়, এবং প্রচন্ড ল্যাথার্জি, এত কুড়েমি যে খাটে বসে একটা পেন যদি পড়ে যায় আপনাকে আওয়াজ দেয় তুলে দেওয়ার জন্য। আমি কি ভুল বলছি? কোনটা ভুল বললাম মা? কোনটা ভুল বললাম? আপনি আপনার মেয়ের জন্য চিন্তিত, বাড়িতে বসে যাকে ভালো মনে হয় তার কাছে যান। কেন এর কি একটা ইয়ার ড্রপ দেখাচ্ছে, একটা ফেল করার জায়গা দেখাচ্ছে। হতে পারে এইচএস, হতে পারে আপনার টেস্টে, হতে পারে পি টেস্টে একটা ইয়ার নষ্ট হয়ে যাবে, কারণ পড়াশোনা নষ্ট হচ্ছে। আর অন্য মানুষ, আমি তো বলেছি মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি তো আগেই বলেছি, কিন্তু ওর ধৈর্যটাই নেই। ওর শুনুন, ওর ধৈর্য নেই, ওর স্থিরতা নেই, এবং ওর মোবাইল সব সময় জান পান দিয়ে পড়ে আছে, আর সারাক্ষণ হাতে টুকটুক করে মেসেজ পাঠাচ্ছে। আমি জানি কিন্তু অন মিডিয়ায় বলতে চাইছি না। আপনার মেয়ে কিন্তু বেসঙ্গতে চলে যাচ্ছে, এবং যদি এটাকে আটকাতে চান, সেটা কি বাড়িতে বসে বসে কড়িকাঠ করলে হবে মা? বেরাবার পথ তো অবশ্যই আছে। অলি যেমন আছে, গলিও আছে। আইন আছে, আইনের ফাঁকও আছে। সমস্যা আছে, সমাধানও আছে। কিন্তু বাড়িতে বসে থেকে কারোর জীবনে কোনো সমাধান কেউ পায়নি। আজকে প্রোগ্রামটা প্রথম থেকে শুনছেন তো? প্রথম যে কলার ম্যাডাম ফোন করলেন, কথাগুলো শুনেছেন? তাহলে মানুষ যদি বাড়িতে বসে থাকতো, আপনি আজকের পৃথিবীতে একা নয়, এরকম হাজার হাজার বাড়ি আছে, তারা বিশ্বাস করতে চায় না, মানে না। তাদের বিশ্বাস বা অবিশ্বাস জগৎ চলছে না। আপনার বাড়ি থেকে বেলে নেতা, মন্ত্রী, পুলিশ, ডাক্তার, আমলা সবাই তো হাতে পাথর পড়ে আছে। সব কি বোকা? সবাই বোকা পৃথিবীর? তা তো নয়। সায়েন্স আছে, অ্যাস্ট্রোলজি আছে, অ্যাস্ট্রোনমি আছে, তন্ত্র আছে, পূজা পাঠ আছে, ঈশ্বর আছে, রাত আছে, দিন আছে, অমাবস্যা আছে, পূর্ণিমা আছে। কিন্তু আপনার মনে করাতে বা না করাতে কারোর কিছু এসে যায় না। আপনার মেয়ের ভাগ্যটাকে আপনাকেই ভালো করতে হবে। যেদিন ভালো রেজাল্ট করবে, ভালো চাকরি পাবে, সেদিন আপনি জোর গলায় বুক ফুলিয়ে বলতে পারবেন
তোমরা তো মানো না আমি লুকিয়ে গেছি আর প্রতিকার পরে আমার মেয়ে আজ এই জায়গায় এসছে, সেদিনকে আপনি বলবেন জয়দা ঠিক না জয়দা ভুল। সেই তো আমার অনেক আশা ভরসা ছিল, কিন্তু এই দেখে আমি আর এখন আর কি বলবো। সেটা আপনার ব্যক্তিগত, কিন্তু মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র আজও আছে। আমার এমন কিছু গুরুমুখী বিদ্যা আছে যেগুলো প্রয়োগ করাতে আজকে ব্যাকা আঙুলকে আমি সোজা করতে পারি। যদি বলে হয় ইমিডিয়েট যোগাযোগ করবেন। খুব ভালো থাকুন। একদম 4 তারিখ সবাই নাম লেখাবে, 6 তারিখ বর্ধমানের জন্য অ্যানাউন্স করে দিয়েছি, তার আগে নাম লেখানো হবে না। 4 তারিখ রবিবার সকাল 10টা থেকে নাম লেখানো শুরু হয় বর্ধমানের জন্য। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই হচ্ছে কথা যে আমার বুকিং প্রায় ফুলের দিকে হয়ে যায়, তাই আমি আগে থেকে কারোর নাম লিখবে না। সবাই 4 তারিখে সকাল 10টা থেকে ফোন ওপেন হবে, আপনারা পরপর নাম লেখাবেন। আমি আগের বার দেখেছি বর্ধমান যখন গেলাম যে সকাল 10টায় ফোন খোলাতে 12:30টার মধ্যে 44 জন লোক। প্লিজ এগুলো আপনারা আগে ভাগে করবেন না। অনেকে আগেও নাম লিখিয়ে ফেলেছে, আমি সবাইকে বলে দিচ্ছি স্টাফদেরকে সবাই 4 তারিখে সকাল 10টা থেকেই নাম লেখাবে। সবার জন্য সেম রুলস, কারোর জন্য ব্রেক করবে না। কেউ আগের দিন নাম লিখিয়ে দিল জয়দা একটু নামটা লিখে রাখুন 3 তারিখে বললেন, হবে না। 4 তারিখেই ফোন করতে হবে, নাহলে আপনি পাবেন উনি পাবে না, এটা তো হয় না। ও আর একটা কথা যেটা বারবার মানুষ বলে একজনের নাম লিখে 6 জন 7 জন দেখা, এটা করবেন না। আমি কিন্তু এবারে একজনের সঙ্গে 2 জন কি 3 জন দেবো। ওই আপনি বলবেন যে আমরা 5 জন দেখাতে চাই, 5 জন একবারেতে হবে না, বাকিরা লাইন পায় না। আপনারা 3 জন দেখান, আবার তারপরে 2 জন দেখাবেন একসাথে। প্লিজ নাম করবেন, আমি বেরাতে পারছি না, আমার খুব প্রবলেম হচ্ছে, আমি যাই কলকাতা থেকে আমাকে আবার ফিরতে হয়, তো একটু এগুলো মেনটেন করুন। একসাথে 2 জন কি 3 জনের অবধি নাম লেখাতে পারবেন। ওই 5 জন দেখাবো একসাথে 6 জন দেখাবো, এটা প্লিজ করবেন না। আবার নেক্সট ডেটে ডেট নেবেন। আর যারা চাইছেন চেম্বারে আসতেই পারেন। সোমবার ব্যারাকপুর, কালীঘাট, বুধবার দিন হাওড়া, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, 16 দিন শিয়ালদা। আর সব সময় মনে রাখবেন বুদ্ধি আপনাকে 10 কদম এগিয়ে নিয়ে যাবে, বিদ্যা আপনাকে 20 কদম এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বিদ্যা আপনাকে সাকসেস দিতে পারবে না। বুদ্ধি আপনাকে সফলতা দেবে, সাকসেস দেবে এবং জীবনে অনেক উচ্চ অবধি পৌঁছে দিয়ে যাবে। মনে রাখবেন বিদ্যা দেয় মা সরস্বতী, কিন্তু বুদ্ধি দেয় গণেশজি। তাই গণেশ পুজো আমরা প্রত্যেকটা মাসেরই প্রথমে করতে পারি, এবং বাংলা বা ইংলিশ বছরের প্রথমে গণেশজিরই পুজো আগে হয়। আমরা বিদ্যাকে অবশ্যই সম্মান করি, বিদ্যা পেটে থাকাটা খুব দরকার, কিন্তু মনে রাখবেন যার পেটে বিদ্যা নেই সে কি করে খাচ্ছে না, সে কি এগিয়ে যাচ্ছে না? আজকে বড় বড় বিদ্যার ডায়লগ দিচ্ছে যারা বসে বসে টিভির পর্দায়, তাদের যদি জীবনে ঝড় আসতো, আর্থিক প্রবলেম আসতো, বাবা মায়ের সমস্যা হতো, কেউ চলে যেত, তাহলে আপনার এডুকেশনটা কি সম্পূর্ণ হতো? তাই মাথায় রাখবেন বিদ্যা আর বুদ্ধিকে সমান্তরাল করতে পারি আমরা, কিন্তু যদি বাস্তবের সঙ্গে মেলাতে যান তাহলে বিদ্যার থেকে বুদ্ধির জন্য সবসময় আগে। দুটো ভাই 2 রকমের মানসিকতা নিয়ে গেল আনতে, বাবা দিল 1 টাকার একটা কয়েন। এবং মনে রাখবেন এই গল্পটা কিন্তু বাস্তব। একজন বৃদ্ধ বাবা প্রমাণ করতে চাইলো যে আমার এই সম্পত্তি, আমার এই জমি কে আগলে রাখতে পারবে? আমার সঙ্গে সারাদিন মাঠে চাষ করা বড় ছেলে, না যাকে কলকাতায় পাঠালাম ছোট ছেলে। ছোট ছেলে 1 টাকা দিয়ে কি নিয়ে এলো? এক গরুর গাড়ি ভর্তি খড়, যে খড় দিয়ে ঘরকে জাম করা যায়। তার মাথায় খড় বলে, তার বিদ্যা মাথায় খড় বলে সে 1 গাড়ি খড় নিয়ে এলো। আর বড় ছেলে কি নিয়ে এলো 1 টাকা দিয়ে? একটা মোমবাতি। যখন সে ঢুকছে ওই ঘরটা আলোয় আলো হয়ে গেল। বাবা বললো 1 টাকা দিয়ে ঘর ভর্তি কর, কিছুই দেখতে পাচ্ছি না। আর 1 টাকার মোমবাতি পুরো ঘরকে আলো করে দিল। তাই যে ছেলেটি বাবার সাথে হাতে হাত মিলিয়ে, একসাথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, মাঠে চাষ করে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ঝড় জলে চাষ করে টাকা পাঠাতো ছোট ছেলেকে কলকাতায়, সে কি নিয়ে এলো? 1 টাকায় 1 গাড়ি খড়। আর বড় ছেলে যে এগিয়ে নিয়ে গেল সে আনলো একটা মোমবাতি। এবার আপনারাই বিচার করুন তো, বুদ্ধির জোর আগে না বিদ্যার জোর আগে? যে আলোচনা আমরা থাকবো, যে আলোচনা আমরা ছিলাম, জীবনের লড়াই তো প্রচুর আছে, লড়াইটা সঠিক পথে করতে হবে। এদিক ওদিক ব্যাকা টেরা করে চলবেন না। কার জীবনে কখন খারাপ পরিস্থিতি আসে আমরা কেউ জানি না। তাই সকলকে ভালো থাকতে হবে, সকলের ভালো চাইতে হবে এবং একে অপরকে হেল্প করতে হবে। মানুষ বলে নাকি এই প্রোগ্রামের অনুষ্ঠানে তারা আলোচনা করে, আমি তো শুনতে পাই না। আমি তো শুধু 15 মিনিট সমালোচনায় দেখতে পাই। তার মধ্যে একটা কলার যে এক গাদা কথা বললো, তার একটা উত্তর দিল, ফোন কেটে দিল। এটা নয়। মানুষ বলে জয়দা কানে শোনে, মানুষ বলে জয়দা বোঝে, মানুষ বলে জয়দা সময় দেয়, আর মানুষ বলে জয়দা সত্যের সাথে থাকে। যারা মনে করছেন আমায় দেখাবেন, আসতে পারবেন,
যে কোনো চেম্বারে 6 তারিখ বর্ধমান মাথায় রাখবেন। আর মনে রাখবেন, যারা আসবেন হাতে সময় নিয়ে আসবেন। সময় ছাড়া আমার কাছে বসা কিন্তু খুব ইম্পসিবল। ওই আপনি এসে তাড়াহুড়ো করবেন আর আমার স্টাফকে বলবেন বেশি ভিজিট দিচ্ছি, আমাকে ভিআইপি বুকিং করে দাও, এটা কিন্তু হবে না। আজ এখানে শেষ করব অনুষ্ঠান। যা যা দেখছেন তারা মাথায় রাখবেন, বিদ্যা সর্বত্র পূজ্যতে, বাট বুদ্ধি, সুপ্ত বুদ্ধি সর্বত্র জাগ্রতে। ভালো থাকুন, ভালো রাখুন। আজ এখানে শেষ করলাম। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে